আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি যে হিসাব বিজ্ঞান বিষয়ের আর্থিক বিবরণী প্রস্তুত সংক্রান্ত পর্ব 3-এ একটি উদাহরণের মাধ্যমে কিভাবে এই নিট মুনাফা নির্ণয় করতে হয়, আর্থিক অবস্থার বিবরণীতে সম্পদ এবং দায় ও মালিকানা উপস্থাপন করতে হয় বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। তো তোমাদের সাথে আজকের আলোচনায় আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম, বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ, বরিশাল। চলো শুরু করা যাক। তো এই যে লক্ষ্য করি আমি প্রশ্নটি এখানে উপস্থাপন করলাম। তো আমরা জানি যে এই আর্থিক বিবরণীতে একটি রেওয়া মিল থাকে, রেওয়া মিলের সাথে কিছু সমন্বয় থাকে। তো এখানে কিছু সমন্বয় নিয়ে আসলাম এবং সমন্বয় এবং রেওয়া মিলের পরিপ্রেক্ষিতে এই প্রশ্নগুলি যদি সৃজনশীল আসে এইভাবে আসবে। এই যে লক্ষ্য করি, এটা রেওয়া মিল আর এই সমন্বয়, এই দুইটা মিলে ক নাম্বারে বলেছে নিট সেবা আয়ের পরিমাণ নির্ণয় করো, খ নাম্বারে বলেছে নিট মুনাফা নির্ণয় করো, গ নাম্বারে বলছে আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করো। তো এখানে উত্তরও দিয়ে রেখেছি, নিট মুনাফা হবে 40,100 টাকা, আর্থিক বিবরণী অবস্থার বিবরণীর যোগফল হবে এই 82,500 টাকা। তাহলে আমরা এই অঙ্কের পরিপ্রেক্ষিতে প্রথমে ক নাম্বারের সমস্যার সমাধানের চেষ্টা করি। ক নাম্বারে বলেছে নিট সেবা আয়, এই যে সেবা আয় আছে না, এটার সাথে এই অনুপার্জিত সেবা আয় যদি থাকে অর্জিত হলে যোগ হবে। যাই আমরা সমাধানের চেষ্টা করি, পরের পেজে যাই। এই যে এইখানে আমি প্রশ্নটা নিয়ে এসে রাখলাম ডান দিকে রেওয়া মিল এবং সমন্বয়, আর এইখানে উত্তর করে দেখাবো বাম দিকে। তো প্রথমে আমরা ছক আঁকবো। ছক এইভাবে অঙ্কন করতে পারি, বিবরণ টাকা টাকা, দুইটা টাকার কলাম অঙ্কন করতে পারি। আমাদের বলেছে নিট সেবা আয়ের পরিমাণ নির্ণয়, তাই না? তো এই সেবা আয়টা আগে লিখবো, 80,900 টাকা। সেবা আয় 80,900 টাকা প্রথম ঘরে লিখব। এটার সাথে এই যে অনুপার্জিত সেবা আয় আছে না 5,400 টাকা, এই অনুপার্জিত সেবা আয় কিন্তু দায়, অগ্রিম আয়। অনুপার্জিত সেবা আয় মানে অগ্রিম আয়, অগ্রিম আয় দায়। আর সমন্বয়ে বলা আছে বছর শেষে অনুপার্জিত আছে 1400। এটার অর্থ হচ্ছে অনুপার্জিত সেবা আয় আমাদের ছিল 5,400 টাকা আর বছর শেষে আছে 1400 টাকা। এটার অর্থ হচ্ছে আমরা অ্যাডভান্স নিয়েছিলাম মোট 5,400 টাকা কাজ করে দেব বলে, তাকে অগ্রিম আয় বলে, তাই না? আচ্ছা, তার মধ্যে হতে কাজ করে দিয়েছি, দেওয়ার পরে বছর শেষে আমার অগ্রিম আছে 1400 টাকা। তো এখন প্রশ্ন হচ্ছে কত টাকার কাজ করে দিয়েছি, পার্থক্যটা। অনুপার্জিত আয় আগে ছিল 5400, এখন আছে 1400, তো নাই 4,000 টাকা। সেই 4,000 টাকার কাজ আমরা সম্পন্ন করে দিয়েছি। তার মানে কি ওই টাকাটা আমার আয় হয়ে গেছে, উপার্জন হয়েছে। সেজন্য এইখানে যোগ অর্জিত আয় বলে 4,000 টাকা যোগ করব। এই 5,400 হতে 1400 বিয়োগ করে 4,000 টাকা হবে, সেটা আমরা যোগ করব। 4,000 টাকা কোথায় পেলাম? অনুপার্জিত সেবায় আগে ছিল 5,400, এখন আছে 1400, নাই কত 4,000, সেটা আমার উপার্জন হয়ে গেছে, অর্জিত হয়ে গেছে, সেজন্য ওটা যোগ করব। 84,900 টাকা হবে। এটা হচ্ছে নিট সেবা আয়ের পরিমাণ। এবার খ নাম্বারে কি বলেছিল মনে আছে? প্রশ্নে খ নাম্বারে বলেছিল নিট মুনাফা নির্ণয় করতে। তো আমরা আয় বিবরণী অথবা বিশদ আয় বিবরণীর মাধ্যমে, এই যে আয় বিবরণী প্রস্তুত করার মাধ্যমে নিট মুনাফা নির্ণয় করতে পারি। আয় বিবরণী, উপরে কোম্পানির নাম লিখব, নাজিয়া এন্টারপ্রাইজের আয় বিবরণী 2022 সালের 31শে ডিসেম্বর সমাপ্ত বছরের জন্য। এই 3 লাইন লিখে নিব। এবার এইখানে আমরা সমাধান করব। তো এই অঙ্কটা কিন্তু সেবামূলক প্রতিষ্ঠানের অঙ্ক। তো সেবামূলক প্রতিষ্ঠানের অঙ্কের আয় বিবরণী প্রস্তুত করার সময় প্রথমে আয়সমূহ লিখব, যা হবে সেখান থেকে ব্যয়সমূহ বাদ দিব, তাহলে নিট মুনাফা হবে। তো আয়সমূহ লিখি। এখন আয়সমূহের মধ্যে এই অঙ্কে একটি মাত্র আয় আছে, সেটি হচ্ছে সেবা আয়। এখন আমরা যদি রেওয়া মিলটা লিখি তাহলে আবার ওই অর্জিত আয় যেটুকু হয়েছে সেটুকু আবার যোগ করা লাগবে। কিন্তু আমরা যদি ক নাম্বারে যে নিট সেবা আয় পেয়েছিলাম সেটা নিয়ে আসি তাহলে সময় সেভ হয়। তো আমরা এখানে লিখব সেবা আয় ক হতে প্রাপ্ত। তার কারণ ক নাম্বারে আমরা কিন্তু একটা সেবা আয় নির্ণয় করেছি, সেটা আনলেই হবে। কত টাকা হয়েছিল মনে আছে? সম্ভবত 84,900 টাকা। 84,900 টাকা ক নাম্বারে পেয়েছিলাম।
এখন ওটা কোন ঘরে লিখব? যেহেতু ক থেকে নিয়ে আসতেছি তাই সবার শেষের ঘরে লিখব। আচ্ছা, এখান থেকে ব্যয়সমূহ বিয়োগ করব, বাদ ব্যয়সমূহ। এখন ব্যয় কী কী আছে এই যে লক্ষ্য করি, বেতন খরচ আছে, তারপরে এই যে অগ্রিম বিমার পরিমাণ ৬০০০, তার মানে বিমার সাথে সমন্বয় আছে, অবচয় আছে। তো করি আমরা আস্তে আস্তে সমাধান করি। প্রথমে বেতন খরচ লিখব ১৮,৮০০ টাকা, সমন্বয়ে বলা আছে বেতন ২,০০০ টাকা পরবর্তী বছরের জন্য। পরবর্তী বছরের জন্য মানে কি? অগ্রিম। এই বছরে আমি যে বেতন প্রদান করেছি ১৮,৮০০ টাকা, এর মধ্যে ২,০০০ টাকার বেতন আছে, সামনের বছরে দিতে হতো কিন্তু এই বছরে দিয়ে দিছি। তার মানে কি? সামনের বছরের বেতন এই বছরে পরিশোধ করেছি, সেটা অ্যাডভান্স, অগ্রিম। সেজন্য বেতন আগে লিখে নিব। বেতন খরচ যেহেতু সমন্বয় আছে তাই ১৮,৮০০ টাকা প্রথম ঘরে লিখব। এখান থেকে লিখব বাদ অগ্রিম, এই যে পরবর্তী বছরের জন্য যেটুকু সেটুকু অগ্রিম ২,০০০ টাকা এইখানে লিখব। ১৮,৮০০ থেকে ২,০০০ বিয়োগ করে ১৬,৮০০ টাকা এখানে লিখব। অর্থাৎ বেতন যেহেতু পরবর্তী বছরের জন্য সেজন্য অগ্রিম আছে, তাই আমরা বিয়োগ করলাম। এবার কি করব? এবার আমরা আরও যে সমস্ত খরচ আছে সেগুলি লিখব। তো লক্ষ্য করি, বিমা খরচ। বিমা খরচ ভালো করে লক্ষ্য করি। বিমা খরচ বছরের প্রথমে ছিল ১৮,০০০ টাকা, আর বছর শেষে আছে ৬,০০০ টাকা। তো নাই কত সেটা খরচ হয়েছে। আমি আবারও বলছি, বিমা অগ্রিম বিমা প্রথমে ছিল ১৮,০০০ অগ্রিম বিমা, বছর শেষে অগ্রিম বিমা ৬,০০০। তাহলে অগ্রিম বিমা মাঝখানে দুইটার পার্থক্য ১২,০০০ টাকা কিন্তু নাই, তার মানে কি ওইটা খরচ হয়ে গেছে, মেয়াদ উত্তীর্ণ হয়েছে। সেই জন্য আমরা লিখব বিমা খরচ বলে এই ১২,০০০ টাকা। কীভাবে পেলাম? ১৮,০০০ থেকে ৬,০০০ বিয়োগ করে এই ১২,০০০ টাকা পেলাম। এই বছরের প্রথমে যে অগ্রিম বিমা ছিল ১৮,০০০, সেখান থেকে বছরের শেষে যেটা আছে ৬,০০০, ওটা বিয়োগ করলেই ১২,০০০ টাকা খরচ হিসেবে গণ্য হবে। এরপর আরও আমাদের এই যে অফিস খরচ আছে, অফিস খরচ সরাসরি লিখব ১২,০০০ টাকা। এটা কোনো সমন্বয় নাই তাই মাঝের ঘরে লিখব। আর কি খরচ আছে? এই যে আরেকটা খরচ আছে, স্থায়ী সম্পদের অবচয়। স্থায়ী সম্পদ বলতে আসবাবপত্র, অফিস সরঞ্জাম, যন্ত্রপাতি এইগুলো বোঝায়। কিন্তু এইখানে এই যে অফিস ইকুইপমেন্ট আছে না, অফিস ইকুইপমেন্টের বাংলা কিন্তু অফিস সরঞ্জাম। তার মানে কি? এই অফিস ইকুইপমেন্ট ৪০,০০০ টাকার উপর 10% অবচয় ধরে এখানে লিখতে হবে, নাম দিতে হবে অবচয় খরচ। অবচয় খরচ বলে এই অফিস ইকুইপমেন্ট ৪০,০০০, এটা 10%, ৪,০০০ টাকা হবে, এখানে লিখব। আমি আবারও বলছি, লক্ষ্য করি, এখানে স্থায়ী সম্পত্তির অবচয় ধরতে বলেছিল। যে অফিস ইকুইপমেন্টটা কিন্তু স্থায়ী সম্পদ। অফিস ইকুইপমেন্ট মানে অফিস সরঞ্জাম। এখন তোমরা হয়তো বলতে পারো যে অফিস সরঞ্জাম তাহলে লিখলেই তো পারতাম, কেন অফিস ইকুইপমেন্ট লিখলাম, তাই না? আমি আর একটা অঙ্কে অফিস সরঞ্জাম লিখেছি, আর এইখানে লিখেছি অফিস ইকুইপমেন্ট, যাতে আমরা আলাদা আলাদাভাবে শিখতে পারি। কেন পরীক্ষা অনেক সময় অফিস ইকুইপমেন্ট নামেও আসে, তাহলে সব রকম শিখতে হবে, সেই জন্য আমি লিখেছি অফিস ইকুইপমেন্ট। এগুলো যোগ করে আমরা শেষের ঘরে লিখব। এখন এইটা হচ্ছে আয়, এটা ব্যয়। আয় থেকে ব্যয় বিয়োগ করে নিচে লিখব। এই আয় থেকে ব্যয় বিয়োগ করে নিচে লিখব ৪০,১০০ টাকা। এটা নিচে ডাবল দাগ দিয়ে এটার নাম হবে নিট মুনাফা। এইভাবে আমরা নিট মুনাফা নির্ণয় করতে পারি। একটা আয় ছিল আর ব্যয় ছিল, ব্যয়গুলো যোগ করে এখানে লিখলাম, এটা থেকে এটা বিয়োগ করে এটা পেলাম। এবার আমরা গ নাম্বারের সমাধান করব। গ নাম্বারে বলেছিল এই আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করতে। আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করতে বলেছিল গ নাম্বারে। তো আর্থিক অবস্থার বিবরণী আমরা জানি, প্রথমে সম্পদ সমূহ লিখব, তারপরে দায় ও মালিকানা সত্ত্ব লিখব। তো আমরা ধাপে ধাপে করি। প্রথমে সম্পদ সমূহ, স্থায়ী সম্পদ। স্থায়ী সম্পদ এই অঙ্কে একটা আছে, এই যে অফিস ইকুইপমেন্ট ৪০,০০০ টাকা। এখন প্রশ্ন হচ্ছে এটা কোন ঘরে লিখব, তাই না? যেহেতু একটাই আছে, যদি সমন্বয় থাকে মাঝের ঘরে লিখব ৪০,০০০ টাকা, আর সমন্বয় যদি না থাকতো শেষের ঘরে লিখতাম। এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে সমন্বয় থাকলে তো প্রথম ঘরে লিখতে হয়। অনেকে ভাবতে পারো, হ্যাঁ প্রথম ঘরে লিখতে হবে যদি একাধিক স্থায়ী সম্পদ থাকে, কিন্তু এখানে যদি একটিমাত্র স্থায়ী সম্পদ এবং সমন্বয় আছে সেজন্য মাঝের ঘরে লিখব। এখান থেকে এই যে শেষের সমন্বয়ে বলা আছে স্থায়ী সম্পদের উপর 10% অবচয় ধরতে হবে, এটা বিয়োগ করব।
বাদ অবচয়, পুঞ্জীভূত অবচয় নাম দিব অবশ্য, বাদ পুঞ্জীভূত অবচয়। এইটা 10%, 4,000 টাকা। 10% বিয়োগ করে 36,000 টাকা শেষের ঘরে লিখব। আচ্ছা, স্থায়ী সম্পদ আর নাই। এরপরে আমরা দীর্ঘমেয়াদী বিনিয়োগ লিখি, কিন্তু এই অঙ্কে বিনিয়োগ নাই, তাহলে চলতি সম্পদ লিখব। বিনিয়োগের পরের অংশ চলতি সম্পদ। চলতি সম্পদ কি কি আছে? চলতি সম্পদ এই যে প্রাপ্য হিসাব আছে, অগ্রিম বিমা আছে। অগ্রিম বিমা আগে লিখি, সমস্যা নেই। অগ্রিম বিমা 18,000 টাকা আছে, এটা আমরা প্রথম ঘরে লিখব। অগ্রিম বিমা কিন্তু চলতি সম্পদ। এখন এই অগ্রিম বিমা হতে 12,000 টাকা খরচ হয়েছে। ওই যে খ নাম্বারে আমরা যখন নিট মুনাফা নির্ণয় করলাম, তখন কিন্তু বিমা খরচ বলে 12,000 টাকা লিখেছিলাম খ নাম্বারে। ওই 12,000 টাকা এখান থেকে বিয়োগ হবে, বাদ বিমা খরচ 12,000 টাকা। এখন অনেকের মনে হতে পারে 12,000 টাকা কোথায় পেলাম? 12,000 টাকা আমরা পেলাম এই যে অগ্রিম বিমা বছরে ছিল কত? 18,000, আর বছরের শেষে আছে কত? 6,000, 3 নম্বর সমন্বয়ে। তো মাঝখানে নাই কত? 12,000 টাকা, এটাই খরচ। সেজন্য এখানে বিমা খরচ বলে 12,000 টাকা বিয়োগ করব। এবার এইটা থেকে এটা বিয়োগ করে এইখানে লিখব 6,000 টাকা। এই যে 6,000 টাকা থাকলো, এই 6,000 টাকার সাথে মিলে যাবে, বছর শেষে 6,000 টাকা আমাদের থেকে গেল। এরপরে আরও আছে আমাদের এই যে প্রাপ্য হিসাব। প্রাপ্য হিসাবে এই যে 30,000 টাকা, প্রাপ্য হিসাবের সাথে কোনো সমন্বয় নাই, তাই মাঝের ঘরে লিখব। তারপরে আর কি আছে? ব্যাংক জমা 8,500 টাকা। ব্যাংক জমা এই 8,500 টাকা মাঝের ঘরে লিখব, ব্যাংক জমার সাথে সমন্বয় নাই। এরপরে আছে এই যে বেতন অগ্রিম রয়েছে 2,000। বেতন পরবর্তী বছরের জন্য 2,000 টাকা প্রদান, মানে কি পরের বছরের জন্য প্রদান করেছি, তার মানে অগ্রিম। তাই আমরা এখানে লিখব অগ্রিম বেতন এই 2,000 টাকা, সমন্বয়ে 2,000 টাকা। আর কোনো চলতি সম্পদ নাই, এবার নিচে দাগ দিব। এগুলো সব যোগ করে এখানে লিখব। এবার এই স্থায়ী সম্পদ আর চলতি সম্পদ, স্থায়ী সম্পদ আর চলতি সম্পদ এই দুটো যোগ করে এখানে লিখব 82,500 টাকা হবে। এটার নাম হবে মোট সম্পদ, লিখে নিচে ডাবল দাগ দিয়ে দিব। এইভাবে আমরা মোট সম্পদের পরিমাণ নির্ণয় করলাম। তো আর্থিক অবস্থার বিবরণীতে সম্পদের পাশাপাশি আবার আমাদের এই দায় ও মালিকানা সত্ত্ব তৈরি করতে হয়। তো এখন দায় ও মালিকানা সত্ত্ব উপস্থাপন করব। তো দায় ও মালিকানা সত্ত্ব এখানে ধরবে না, আমি পরের পেজে যাচ্ছি, তোমরা অবশ্যই এক পেজে করবে। আমি এখানে জায়গা কম, সেজন্য পরের পেজে যাচ্ছি। আরেকটি বিষয়, এইটা কিন্তু প্রশ্ন, আমাদের উত্তরের অংশ কিন্তু এইটা। আমি প্রশ্নটা নিয়ে এসেছি, যেটা দেখে দেখে যাতে বুঝিয়ে দিতে পারি। যাই যে এইখানে আমরা এখন এই মালিকানা সত্ত্ব প্রথমে লিখব। তো মালিকানা সত্ত্বের মধ্যে এইখানে খালি মূলধন আছে, এই যে মূলধন 50,000 টাকা আছে। তো মূলধন আমরা মাঝের ঘরে লিখব, মূলধন মাঝের ঘরে লিখব। এই মূলধনের সাথে নিট লাভ যোগ হবে, উত্তোলন বাদ যাবে। তো এই অঙ্কে নিট লাভ আছে, ওই যে আমরা খ নাম্বারে বের করেছিলাম। প্রশ্নে যদি বলা থাকতো নিট লাভ এত টাকা ধরে আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করো, তাহলে এখানে আমরা নিট লাভ যোগ করতাম, প্রশ্নে যেটি দেওয়া থাকতো। বাট প্রশ্নে দেওয়া নেই, তাহলে আমরা খ নাম্বারে যেটি পেয়েছি 40,100 না কত যেন নিট মুনাফা হয়েছে, ওটা যোগ করব। যোগ নিট মুনাফা, এই যে 40,100 টাকা, এটা খ থেকে প্রাপ্ত, খ নাম্বারে পেয়েছিলাম। এই দুটো যোগ করে নিচে লিখব 90,100। এখান থেকে বাদ উত্তোলন। এখন প্রশ্ন হচ্ছে এই অঙ্কে উত্তোলন নাই, কিন্তু এই যে আয়কর আছে, আয়কর 9,000 টাকা। আয়করটা কিন্তু উত্তোলনের মধ্যে পড়ে। আয়কর, জীবন বীমা প্রিমিয়াম প্রদান, এগুলি মালিকের নিজের জন্য প্রদান করা হয়। আয়করটা মালিকের নিজের আয়ের জন্য কর প্রদান করা হয়, সেজন্য আয়কর উত্তোলন হিসেবে গণ্য হয়। তো সেই জন্য এখান থেকে আমরা এবার এই আয়করটা বাদ দেবো, আয়কর উত্তোলনের মতো, সেজন্য লিখব বাদ আয়কর। কত টাকা? এই যে 9,000 টাকা আয়কর, এইখানে লিখব। এবার এই 90,100 থেকে 9,000 টাকা বিয়োগ করে 81,100 টাকা থাকে, শেষের ঘরে লিখব। অর্থাৎ মূলধনের সাথে নিট লাভ যোগ, উত্তোলন বাদ হয়, কিন্তু আয়করটা উত্তোলনের মধ্যে পড়ে, সেজন্য আয়কর বিয়োগ হবে। আয়করটা মালিকের ব্যক্তিগত খরচ। এবার এই অঙ্কে চলতি দায় লিখব পরবর্তীতে। এখন চলতি দায় একটা আছে, এই যে অনুপার্জিত সেবা আয়, আর কোনো চলতি দায় নাই।
বকেয়া খরচ থাকলে চলতি দায় হতো, প্রদেয় হিসাব থাকলে চলতি দায় হতো, কিন্তু এই অঙ্কে সেগুলি নাই। সমস্যা নাই, আমরা এই অনুপার্জিত সেবা আয় লিখব। কিন্তু অনুপার্জিত সেবা আয় এর সমন্বয় আছে, কিন্তু এই যে বছর শেষে এখানে বলেছে বছর শেষে অনুপার্জিত সেবা আয়ের পরিমাণ 1400 টাকা, আবার এখানে অনুপার্জিত সেবা আয় 5400 টাকা। তাহলে আমরা লিখব কীভাবে? এইটা লিখব না সমন্বয়টা লিখব? ভালো করে লক্ষ্য করি। অনুপার্জিত সেবা আয় রেওয়া মিলে যেটি আছে সেটি আগে লিখব, অনুপার্জিত সেবা আয়। এখন সমন্বয় থাকলেও মাঝের ঘরে লিখব, কারণ এটি একটি মাত্র আইটেম, সেই জন্য। চলতি দায় একটাই আছে, সেজন্য মাঝের ঘরে লিখব সমন্বয় থাকলেও। আর সমন্বয় যদি একাধিক থাকতো চলতি দায় আরও, তাহলে আমরা এটা এখানে লিখে বিয়োগ করে আবার এখানে লিখতাম। কিন্তু যেহেতু চলতি দায় একটা মাত্র অনুপার্জিত আয়, তাই মাঝের ঘরে লিখব। এখান থেকে বাদ অর্জিত আয় বিয়োগ করব। এখন সমন্বয় যেটি আছে 1400 টাকা, এটা কিন্তু অর্জিত আয় না। তাহলে অর্জিত আয় কত? আমাদের রেওয়া মিলে অনুপার্জিত আয় ছিল 5400 টাকা, মানে 5400 টাকা আমি অগ্রিম নিয়েছিলাম লোকজনের কাছ থেকে, যেটি অনুপার্জিত আয়, কাজ করে দেব বলে অগ্রিম নিয়েছিলাম। এখন বছর শেষে আমি দেখছি যে আমার খাতায় 1400 টাকা এখনও আছে, যার কাজ এখন আমি সম্পূর্ণ করে দিই নাই। তাহলে অগ্রিম আছে আমার 1400, আর বছরের প্রথমে ছিল 5400। তো মাঝখানে নাই কত? এইটার আর এটার বিয়োগফল 4000 টাকা আমার অনুপার্জিত আয় কমে গেছে। অনুপার্জিত আয় কমে গেছে মানে কি? আমি কাজ করে দিয়েছি, এবং যে কাজটা করে দিয়েছি সেটাই অর্জিত আয়। সেজন্য আমরা লিখব বাদ অর্জিত আয় 4000 টাকা। 4000 টাকাকে কীভাবে পেলাম? এই রেওয়া মিলে যেটি ছিল সেইটা আর এটার পার্থক্য 4000 টাকা হবে। এবার এটি থেকে এটা বিয়োগ করে এখানে লিখব 1400 টাকা। এই 1400-র সাথে এটা কিন্তু মিলে যাবে, বছর শেষে থেকে যাবে। আমাদের আর কোনো এই অঙ্কে কিছু নাই। এখন যোগ করব, নিচে একটা দাগ দিব, যোগ করব। এইটা আর এইটা যোগ করে নিচে লিখব 82,500 টাকা। এবং আমরা সম্পদ পাশও কিন্তু 82,500 টাকা পেয়েছিলাম। নিচে ডাবল দাগ দিব, অর্থাৎ এই দায় ও মালিকানা সত্ত্বের যোগফল 82,500, আবার সম্পদ পাশ হয়েছিল কিন্তু 82,500, দুইটা সমান সমান হবে। এইভাবে আমরা আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করতে পারি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমার আজকের আলোচনার বিষয়। পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায় খোদা হাফেজ।